দর্শক, ব্যাংকিং খাতে নানা অবস্থা নিয়ে আমাদের সাথে কথা বলতে হোটেল সোনারগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুম খান। মাসুম, আপনি একটু আগেই কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন এবং আপনার রিপোর্টের মাধ্যমে কিন্তু আমি ব্যাংকিং খাতের বিভিন্ন অবস্থান দেখতে পাচ্ছিলাম। আগামীকাল অর্থাৎ রোববার কিন্তু সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির বিষয়ে কিন্তু চূড়ান্ত অনুমোদনের কথাও আপনি আমাদের জানিয়েছেন। সে বিষয়ে আমাদের একটু বিস্তারিত জানাবেন, সেই সাথে এই ব্যাংকগুলোর বর্তমান অবস্থাটুকু একটু ব্যাখ্যা করে দিবেন। আসলে এই মুহূর্তে তাদের অবস্থান কোথায় এবং পরবর্তীতে কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে? নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আপনার শেষ কথা থেকে শুরু করতে চাই, ব্যাংকের অবস্থা কেমন? আপনি যখন একটি ব্যাংকের খেলাপি ঋণ বিতরণের প্রায় 36% যখন খেলাপি হয়ে যায়, তখনই এটা স্বাভাবিকভাবেই সবাই বুঝতে পারে যে এই দেশের ব্যাংক খাতের অবস্থাটা কোথায়। অর্থাৎ 1 টাকা যেখানে ঋণ বিতরণ করেছে তার মধ্যে 37 টাকাই আসলে আর ফেরত আসছে না এই খাতে। যে অর্থটা যদি বাজারে বিনিয়োগ করা হতো, আবার নতুন করে বিনিয়োগ হতো, সেখানে কিন্তু এই টাকার ব্যবহারটা আরও বাড়তো এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটতো। এই টাকাটা আসলে এখন একরকম স্ট্রাইক হয়ে আছে, একরকম বন্ধ হয়েছে, এটা কার্যক্রম বন্ধ হয়ে রয়েছে এবং এটার যে ভার সেটা কিন্তু ব্যাংক খাত কিন্তু একরকম এটার ভারে নুয়ে পড়েছে। এটা হচ্ছে সর্বশেষ পরিস্থিতি। নিশ্চয়ই আপনি জানেন যে সেপ্টেম্বর শেষে দেশের টোটাল ব্যাংক খাতের খেলাপি ঋণ কিন্তু প্রায় 6.5 লাখ কোটি টাকা ছাড়িয়েছে। আরেকটি বিষয় যেটা আপনি বলছিলেন, এই যে খেলাপি ঋণ, যেই সব ব্যাংকের অনিয়ম অব্যবস্থাপনার ফলে যে আজকে খেলাপি ঋণের এই ঊর্ধ্বমুখিতা, সেইখানেও কিন্তু একটা বিষয় রয়েছে। বিশেষ করে যেই সব ব্যাংকের কোনো ব্যাংকের কিন্তু খেলাপি ঋণ প্রায় 97%, 92% পর্যন্ত হয়েছে। সেই সব ব্যাংকগুলোকেও কিন্তু বাংলাদেশ ব্যাংক একটি বিশেষ ব্যবস্থার আওতায়, অর্থাৎ 5টি ব্যাংকে একটি ব্যাংকে রূপান্তর করার একটি চিন্তা করছে এবং সেটার কার্যক্রম বেশ এগিয়েছে। আজকে কিন্তু এই যে আমি একটি সম্মেলনে আসি যেখানে গভর্নর কথা বলেছেন, সেখানে কিন্তু গভর্নর মহোদয় একটি বিষয় বলেছে যে এই সম্মিলিত ইসলামী ব্যাংকের যে বিষয়টি সেটি আগামীকালকে অনুমোদন হবে। বিশেষ করে আগামীকালকে একটি বিশেষ বোর্ড সভার আয়োজন করেছে কেন্দ্রীয় ব্যাংক। সেই বোর্ড সভায় কিন্তু এই যে নতুন ব্যাংকের যে চূড়ান্ত অনুমোদন, মানে ব্যাংক রূপে যে চূড়ান্ত অনুমোদন, সেই চূড়ান্ত অনুমোদন কিন্তু আগামীকালকে পাচ্ছে। ইফতেখার। মাসুম, বিষয়গুলোকে আরেকটু আপনার কাছে জেনে নিতে চাই, একটু পুরোপুরি ব্যাখ্যা করে যদি বলেন। আজকের অর্থনৈতিক সম্মেলনের মধ্যে যেসব বিষয়গুলো উঠে আসছে ইসলামী ব্যাংকের বিষয়, আমরা এও জানি যে কদিন আগেও কিন্তু আপনি একটি প্রতিবেদন দিয়েছিলেন যে বেতন কাটছাটের একটা বিষয় আছে, সেই সাথে অন্যান্য যে সার্বিক অবস্থানটুকু আছে সেটাও পরিবর্তনের কথা বলা হয়েছে। ওই বিষয়গুলো নিয়ে একসাথে কি আজকের এই সম্মেলনে আরেকবার কথা হয়েছে কিনা? দ্বিতীয়ত হচ্ছে, এ ধরনের পদক্ষেপের ফলে সাধারণত দেখা যায় যে ব্যাংকগুলোতে এক ধরনের অস্থিরতা বা কিংবা কর্মকর্তা যারা একসময় কাজ করতেন বা এখনও আছেন, তাদের মধ্যে কিন্তু এক ধরনের যাকে বলা হয়ে থাকে একটু খুব কমভাবে বা কিংবা তাদের অবস্থানটুকুকে নিয়ে তারা খুব সন্দিহান অবস্থায় থাকে। এই বিষয়গুলো সামনে আসছে কিনা? ইফতেখার, এই যে কর্মচারী থেকে শুরু করে আমানতকারীদেরও কিন্তু এক ধরনের উৎকণ্ঠা ছিল। সেটা হচ্ছে যখন গভর্নর প্রথম ঘোষণা দিয়েছিল যে এই ব্যাংকগুলোকে একীভূতকরণ হবে, তখন থেকে কিন্তু শুরু হয়েছিল। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে ধীরে ধীরে সেটা কিন্তু কাটছে। বিশেষ করে আজকের যে সিদ্ধান্ত, অর্থাৎ একটি ব্যাংক অনুমোদনের যে চূড়ান্ত অনুমোদনের যে বিষয়টি, সেটা কিন্তু অনেক দিন একরকম ঝুলে ছিল। আমরা দেখেছি যে বিভিন্ন পদক্ষেপের ফলে কিন্তু এগুলো একটির পর একটি ব্যবস্থা নিচ্ছিল এবং শেষ ছিল হচ্ছে আরজিএস এর অনুমোদন এবং আরজিএস এর অনুমোদনের পর যেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকে একরকম আবেদন করবে, সেই আবেদন করা হয়েছে এবং সেই আবেদনের প্রেক্ষিতে কিন্তু আগামীকালকে যে চূড়ান্ত অনুমোদনের বিষয়টি সেটি চূড়ান্ত হয়েছে। অর্থাৎ এই যে ব্যাংকের যারা কর্মকর্তা এবং যারা আমানতকারী, তাদের মধ্যে কিন্তু একটি বিষয় সবচেয়ে বেশি আতঙ্কের, যে আমানতকারীরা তাদের আমানতের অর্থ ফেরত চায় এবং যারা কর্মরত আছে তারা কিন্তু তাদের চাকরির নিশ্চয়তা চায়। আমি গভর্নরের সাথে আজকেও কথা বলেছি, তিনি কিন্তু যেটা বলার চেষ্টা করছেন যে যারা সত্যিকার অর্থে যারা কাজ করছে এবং যাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন নাই, তাদের কিন্তু ছাঁটাই করা হবে না, এমন একটি বিষয় কিন্তু তিনি আমাদের আশ্বস্ত করেছেন। আর আমানতকারীদের বিষয় তো তিনি বারবারই বলছেন যে তাদের মূল লক্ষ্য হচ্ছে আমানতকারীদের অর্থর নিশ্চয়তা দেয়া। ইফতেখার, আমানতকারীদের অর্থ পাওয়ার বিষয়টি কিন্তু বেশ ধোঁয়াশার সৃষ্টি করেছে। আমরা জানি যে অনেকে যাচ্ছেন ব্যাংকের অ্যাকাউন্টে থেকে কিন্তু টাকাটা পাচ্ছেন না, কিন্তু আবার ব্যাংক থেকে যে ধরনের তারল্য সহায়তা দেওয়ার কথা বলা হচ্ছে, সেটা নিয়ে আসলে আমানতকারীরা তাদের আমানত কতদিনে ফেরত পাবেন বলে আশা করছেন? আপনি কিছুদিন আগেও কিন্তু প্রতিবেদনে উল্লেখ করেছিলেন, কিন্তু এই সময়টাতে বেশ কিছুটি সময় পার হয়েছে। এর মধ্যে কোনো আপডেট কিংবা বিস্তারিত আর কোনো কিছু জানানো হয়েছে কিনা কেন্দ্রীয় ব্যাংক থেকে?
এখানে একটি বোঝার বিষয় রয়েছে যে যে দুর্বল ব্যাংকগুলো রয়েছে, অর্থাৎ 5টি যে ব্যাংক, সেই ব্যাংকে কিন্তু এই সক্ষমতা নাই যে যারা আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার মতো। তো এখানে যেটা হয়েছে যে নতুন ব্যাংক যখন রূপান্তরিত হবে, অর্থাৎ আগামীকালকে যখন একটি ব্যাংকের অনুমোদন পেয়ে যাবে, সেই ব্যাংকটির কিন্তু বাংলাদেশ ব্যাংকে আরেকটি হিসাব খুলবে, অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্ট যে করতে হয় প্রত্যেকটা ব্যাংকে, বাংলাদেশ ব্যাংকে যে অ্যাকাউন্ট রাখতে হয়, সেই অ্যাকাউন্টটা কালকে তারা ওপেন করবে। ওপেন হওয়ার পরে কিন্তু সেখানে সরকারের যে প্রতিশ্রুতিত অর্থ, অর্থাৎ যে 20,000 কোটি টাকা দেওয়ার কথা ছিল, তার মধ্যে 10,000 কোটি টাকা কিন্তু এই অ্যাকাউন্টে দেবে, এবং তার ফলেই কিন্তু এবং এই টাকা পাওয়ার পরে কিন্তু এই ব্যাংকের যারা নতুন ব্যাংকের যারা ব্যবস্থাপক থাকবেন, তারা কিন্তু এই আমানতের অর্থ ফেরত দেওয়ার বিষয়গুলো কিন্তু চিন্তা করবেন এবং এগুলো সামনে আসবে। এটার মধ্যে হচ্ছে এই সরকারের যে অর্থ দেওয়া রয়েছে সেটা একটা বিষয় রয়েছে, তারপরেও কিন্তু আমানত ডিপোজিট ইন্স্যুরেন্স স্কিম রয়েছে, সেই ইন্স্যুরেন্স স্কিম থেকেও কিন্তু একটি বড় অংশ টাকা পাবে হচ্ছে আমানতকারীরা। ইফতেখার, আজকে সম্মেলনের দিকে একটু চলে আসি। অর্থনৈতিক সম্মেলনে কি কি বিষয় উঠে এসেছে এবং সেই সাথে হচ্ছে ব্যাংকিং কার্যক্রমের মধ্যে যেহেতু আপনারা অনেক দিন ধরে রিপোর্টিং করছেন, এখানের মধ্যে নতুন কিছু আপনারা পাচ্ছেন কিনা যেটি আসলে এই সেক্টরকে এগিয়ে নেওয়ার জন্য কার্যক্রম ভূমিকা পালন করবে? আজকে মূলত ব্যবসায়ীদের পক্ষ থেকে তারা তাদের উদ্যোক্তা বা তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করার বিষয়ে নানা সমস্যার কথা বলছিলেন, বিশেষ করে জ্বালানি সংকট, তারপরে হচ্ছে উচ্চ সুদহার, নতুন বিনিয়োগের যে প্রতিশ্রুতি, নতুন অর্থের যে ব্যাপার রয়েছে, সেগুলো নিয়ে কিন্তু তারা একরকম উদ্বেগ প্রকাশ করেছে, কিন্তু এবং আমদানির বিষয় নিয়েও তারা কথা বলেছেন। সেখানে কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর একটা স্পষ্ট বার্তা দিয়েছেন যে বিগত 2 বছরে কিন্তু আমদানির যে ভলিউম, অর্থাৎ আমদানির যে ওজনের মাপ বলেন বা পরিসংখ্যান বলেন, সেটা কিন্তু কমেনি, কমেছে হচ্ছে এই এলসির বিল পরিশোধ। অর্থাৎ গভর্নর একটি বিষয় শক্ত করে বলতে চাচ্ছে যে বিগত সময়, অর্থাৎ এই নতুন প্রেক্ষাপটে অর্থ পাচার হয়নি, অর্থাৎ এই আমদানি বিলের মাধ্যমে যে অর্থ পাচার হতো আগে, সেটা কিন্তু এখন বন্ধ রয়েছে। অর্থাৎ আমদানি বিল বাড়েনি, কিন্তু আমদানি কিন্তু কমেনি, অর্থাৎ আমদানিকৃত পণ্যের পরিমাণ কিন্তু কমেনি। তিনি আরেকটি বিষয় আশ্বস্ত করেছে যে গত বছর রমজানেও কিন্তু খুব ভালোভাবে সকল পণ্যই কিন্তু আমদানি হয়েছে, যার ফলশ্রুতিতে গত বছর রমজানেও কিন্তু দামের বাড়তি প্রভাব দেখা যায়নি। এবারও সে একরকম আশ্বস্ত করেছেন যে আজকে পর্যন্ত যে প্রয়োজনীয় আমদানি যে এলসির ওপেন করার বিষয় বা আমদানি ঋণপত্র খোলার যে বিষয়, সেগুলো কিন্তু ব্যাংকগুলো করছে এবং সেখানে কিন্তু কোনো রকম সংকট নেই বলে তিনি দাবি করেছেন, এবং বলছেন এর ফলশ্রুতিতে আগামী রমজানিতেও নিত্য পণ্যের দাম স্থিতিশীল থাকবে বলে তিনি কিন্তু প্রত্যাশা করছেন। মাসুম, আপনার কাছে আমি সর্বশেষ প্রশ্ন নিয়ে আসতে চাই এবং সেই সাথে এটা একটু ব্যাখ্যা করে জেনে নিতে চাই। আমার সর্বশেষ প্রশ্নটি সেটি হচ্ছে, আপনি আজকে কিন্তু একটা প্রতিবেদন দিয়েছেন, যে প্রতিবেদনে কিন্তু উল্লেখ করা এবং বলাই হয়েছে যে আমাদের যে পরিমাণ খেলাপি ঋণ রয়েছে তা কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের যে অবস্থান তা কিন্তু বেশ নাজুক করে দিচ্ছে। আবার আমরা এই খেলাপির জন্য ব্যাংকিং খাত বলেন বা ব্যাংক খাতে যে অবস্থান, সেটাও কিন্তু বিশ্বে অবস্থান কিন্তু বেশ নিচের দিকে নিয়ে আসছে। আর সব কিছু মিলিয়ে বিশ্ব বাজারে আমাদের দেশের ব্যাংকিংয়ের অবস্থান এবং আমানতকারীদের যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন, সেটি একটু ব্যাখ্যা করে জেনে নিতে চাই এবং আপনার কাছে এটাই আমার শেষ প্রশ্ন। পৃথিবীর যে কোনো ব্যবসায়ী বা যে কোনো ব্যাংকের কাছে কিন্তু এই সূচক যখন শুনবে তারা যে একটি দেশের খেলাপি ঋণ প্রায় 37%, তখন কিন্তু আপনার সম্পর্কে নিশ্চয়ই ইতিবাচক ধারণা আসবে না, আপনার সম্পর্কে, আপনার ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে একটি নেতিবাচক ধারণা কিন্তু বিশ্বে যাবে, এবং আপনি নিশ্চয়ই এই আন্তর্জাতিক যে প্রতিষ্ঠানগুলো, আন্তর্জাতিক ব্যাংকগুলোর সাথে কিন্তু আপনি সমন্বয় করে কাজ করতে হয়, আপনি যে এলসিগুলো করেন সেগুলো তাদের সম্মান করতে হয়, এবং এটার বিলও কিন্তু একটা বিষয় রয়েছে। যখন আপনার ওই ব্যাংকগুলো দেখবে যে আপনার এখানে বিনিয়োগ তাদের জন্য ঝুঁকিপূর্ণ, আপনার ব্যাংকিংয়ে তাদের রিস্ক থাকে, তখন কিন্তু এই যে এলসির যে ডিসকাউন্ট অথবা যে কমিশন, সেই কমিশনও কিন্তু একটি বাড়তি কমিশন ধরে, যেখানে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু খরচটা বেড়ে যাবে। এইটাই আসলে ব্যাংকাররা বলতে চাচ্ছেন যে যখন একটি দেশের ব্যাংক খাতের খেলাপি ঋণ 37% ছাড়িয়ে যাবে, সেখানে কিন্তু অন্য দেশের যে ব্যাংকগুলো, আপনার সাথে যে পার্টনার ব্যাংকগুলো, তারা কিন্তু একটি আপনার সাথে স্বাচ্ছন্দ্যে তাদের লেনদেন কার্যক্রম করতে কিন্তু তাদের একটু হলেও তাদের মনে একটু হলেও বাধা দেবে। এটাই কিন্তু আসলে এই বিশ্লেষকরা বলছিলেন যে আমাদের দেশের উচ্চ খেলাপি ঋণের ফলে কিন্তু যে আন্তর্জাতিক লেনদেনে যে একরকম সমস্যা তৈরি হবে বা আস্থার সংকট তৈরি হবে, সেটাই। ইফতেখার, মাসুম, আপনাকে ধন্যবাদ। দর্শক, বেশ আমাদের সাথে যোগ দিয়েছিলেন ব্যাংকিং খাত এবং ব্যাংকিং খাতের আনুষঙ্গিক বিষয় নিয়ে কথা বলছিলেন আমাদের সহকর্মী মাসুম খান।